আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ পার্ট 1 পড়ব। আচ্ছা, আমি হচ্ছি ইজাজ আহমেদ, অর্থনীতি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। আজকে আমরা যে টপিক সমূহ নিয়ে পড়ব সেটা হচ্ছে ভোগ, ভোক্তা, উৎপাদন, উৎপাদক, ভোক্তার আচরণ, উৎপাদকের আচরণ এবং উপযোগ। উপযোগের মধ্যে আমরা পড়ব মোট উপযোগ, প্রান্তিক উপযোগ, প্রাথমিক উপযোগ এবং গড় উপযোগ। আচ্ছা, আমরা আমাদের পড়ার আগে আমরা দুটো গল্প পড়ব বা গল্প সম্পর্কে জানব। আমাদের প্রথম যে গল্প সেটা হচ্ছে আমিনাকে নিয়ে। যিনি একজন ভোক্তা। এখানে কী বলছে যে আমিনা একটি মেয়ে, আমরা বুঝতে পারতেছি যে আম খেতে খুব ভালোবাসে। সে কী খেতে ভালোবাসে? সে আম খেতে ভালোবাসে। একদিন রোদেলা সকালে সে স্থানীয় বাজারে গিয়ে একটি আম কিনলো। কী কিনলো? একটি আম কিনলো। প্রথম কামড়ে সে এতটাই তৃপ্তি পেল যে তার মন আনন্দে ভরে উঠল। এটি তার জীবনের সেরা মুহূর্তগুলির একটি মনে হলো। এই আনন্দে সে দ্বিতীয় আম কিনল এবং খেয়ে বুঝলো যে মজা এখনও আছে, তবে প্রথম আমের মতো এতটা আনন্দ পাচ্ছে না। এরপর তৃতীয় আম খেতে গিয়ে তার তৃপ্তি আরও কমে গেল এবং চতুর্থ আম খাওয়ার সময় সে বুঝতে পারলো যে এখন আর আম খাওয়া তেমন উপভোগ্য নয়। তাই সে আর আম কেনার সিদ্ধান্ত নিল না। তাহলে কী করলো? যখন আমিনা প্রথম আপেলটা খেলো বা প্রথম যে আমটা ছিল সেটা খেলো, সেটা তার কাছে খুব ভালো লাগছে। দ্বিতীয় যেটা খেলো সেটা কি এতটা ভালো লাগছে না, একটু কম ভালো লাগছে। তৃতীয়টা আরও কম ভালো লাগছে, যে ভালো লাগার পরিমাণ আরও কমে গেছে। আর যখন সে চতুর্থ আমটা খাইছে তখন বুঝতে পারলো যে তার কি আম খাওয়া আর কি ভালো লাগতেছে না। তাই কি সে আম না কেনার সিদ্ধান্ত নিছে এরপর। আচ্ছা, আমরা তৃতীয় একটা গল্প দেখি এখানে, যেটা রহমানকে নিয়ে বলছে, যিনি কি একজন উৎপাদক। এখানে বলছে যে রহমান একজন আম চাষি। তার একটি ছোট জমি রয়েছে এবং তিনি সেটি ব্যবহার করে 50টি আম উৎপাদন করেন। কয়টি আম উৎপাদন করেন? 50টি। কিন্তু একদিন রহমান ভাবলেন যে তিনি আরও বেশি আম উৎপাদন করলে বাজারে চাহিদা মেটাতে পারবেন এবং বেশি মুনাফা অর্জন করতে পারবেন। আমরা এটাই চিন্তা করি যে আমাদের যখন একটা জমি থাকে তো আমরা কি সেখান থেকে বেশি যে আমাদের যাতে মুনাফা আসে সেই চিন্তা করি। তাই তিনি জমিতে আরও শ্রমিক নিযুক্ত করলেন এবং বেশি সার ব্যবহার করলেন। প্রথম দিকে এই যে সার বেশি ব্যবহার করছে এবং শ্রমিক বেশি নিচ্ছে, তার কারণে প্রথম দিকে তার উৎপাদন অনেক বাড়লো। 70টি আম হয়েছে, এরপর 90টি হয়েছে। কিন্তু একসময় তিনি লক্ষ্য করলেন যত বেশি তিনি জমিতে চাপ দিচ্ছেন বা জমিতে এরকম শ্রমিক নিতেছেন, সার দিতেছেন, তারপরেও কি সেই উৎপাদনটা কি সেই হারে বৃদ্ধি পাইতেছে না। যার কারণে সর্বোচ্চ সেখান থেকে সে 100টা আম পাইতে পারে, কিন্তু এরপরে আর উৎপাদন বাড়েনি। সর্বোচ্চ তাহলে কয়টা? সর্বোচ্চ হচ্ছে 100টা। এরপরে কি আর কি আম উৎপাদন করতে পারছে না। সেখানে আরও যতই শ্রমিক বাড়াক না কেন তার সেখান থেকে উৎপাদন বের হবে। এটা গেল একটা গল্প। আচ্ছা, এখন আমরা এই যে অর্থনীতি ও সমাজে ভোক্তা ও উৎপাদকের ভূমিকা নিয়ে পড়ব। আচ্ছা, আমরা জানি যে যদি আমরা বাজারে যাই তো কি বাজারে দুই ধরনের লোক থাকে। একজন হচ্ছে ক্রেতা, যে কি বা উৎপাদক, যে কি জিনিসপত্র বিক্রি করে। একজন কি ভোক্তা, কি জিনিসপত্র সে কিনে উৎপাদকের কাছ থেকে বা দোকানদারের কাছ থেকে কিনে। তাহলে আমরা বলতে পারি ভোক্তা ও উৎপাদকের কার্যক্রম বাজার ব্যবস্থার কার্যক্রম সহজ করে। এই যে ভোক্তা যে কোনো কিছু কিনতেছে আর এবং ক্রেতা যে কোনো কিছু বা উৎপাদক বিক্রি করতেছে, এটার কারণে কি বাজার ব্যবস্থা সহজ হয় এবং তাদের পারস্পরিক সম্পর্ক অর্থনৈতিক কার্যক্রমকে চালু রাখে আচ্ছা, এখন আমরা ভোক্তা কাকে বলে এটা দেখব। ভোক্তা, যেটাকে আমরা ইংরেজিতে বলি কি কনজিউমার। ভোক্তার সংজ্ঞা যেটা, সেটা হচ্ছে ভোক্তা সেই ব্যক্তি, যে ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা পণ্য বা সেবা ক্রয় করে। এই যে একজন শাহেনশাহ, সে কি
সে একজন ভোক্তা। সে কি, সে একটা বসার একটা ভাব কি, তার একটা সেই বসার ভাব। সে পয়সা কি জিনিসপত্র কিনে, পণ্য বা কি সেবা ক্রয় করে, এই জন্য কি সে ভোক্তা। আচ্ছা, ভোক্তার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে তিনি কি তার প্রয়োজন মেটানোর জন্য ক্রয় করে। ভোক্তার যে প্রয়োজন আছে সেটা মেটানোর জন্য কি সে ক্রয় করে এবং বাজারে চাহিদা তৈরি হয়। যেহেতু সে কোনো কিছু ক্রয় করে, দেখেন আপনি যখন বাজারের জন্য কোনো কিছু ক্রয় করতে যাবেন তখন কি সেটা যে ক্রয় করতে যাবেন এই জন্য কি সেটা একটা চাহিদা তৈরি হবে, সেটা এই জন্য একটা বাজারে তার চাহিদা তৈরি হবে। আচ্ছা, উদাহরণ দেখি আমরা, যেরকম কি আমাদের পরিবার চাল কিনে, পরিবারের চালের একটা কি চাহিদা আছে বা চালের একটা ভোগ করে, এই জন্য কি তারা চাল কিনে। দ্বিতীয় হচ্ছে ছাত্র বই পড়ে। শুধু যে আমাদের ভোক্তা বা ভোগ শুধু যে বস্তুগত জিনিস হবে এরকম না, অবস্তুগত জিনিস হইতে পারে। ধরলাম কেউ একজন কি এরকমভাবে গজল শুনতেছে বা ইসলামী সঙ্গীত শুনতেছে, বা কেউ একজন কি খেলা দেখতেছে। এই যে খেলা দেখা, এটা কি কোনো বস্তুগত জিনিস? এটা কোনো বস্তুগত জিনিস না, এটা একটা অবস্তুগত জিনিস। তাইলে আমরা সংজ্ঞায় বলতে পারি ভোক্তার সংজ্ঞা, ভোক্তা সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা পণ্য বা সেবা ক্রয় করে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যাব প্রডিউসার বা উৎপাদকে। আচ্ছা, উৎপাদকের যে সংজ্ঞা সেটা হচ্ছে উৎপাদক তিনি যিনি পণ্য বা সেবা তৈরি করে এবং কি সেটা সরবরাহ করে। এই যে দেখেন, এই যে এখানে ছবিটাতে এরকম কি তারা কি রুটির ফ্যাক্টরিতে কাজ করতেছে, তারা কি রুটি মেকার বা রুটির প্রতিষ্ঠানের উৎপাদন প্রতিষ্ঠানে কাজ করছে, তারা কি রুটি তৈরি করতেছে, তাহলে তারা কি উৎপাদক। তাহলে আমরা বলতে পারতেছি উৎপাদক হচ্ছে পণ্য বা সেবা তৈরি করে এবং সরবরাহ করে। আচ্ছা, এছাড়াও আমরা একটা সংজ্ঞা বলতে পারি, সেটা হচ্ছে উৎপাদক হচ্ছে এরকম একটা ব্যক্তি বা বিষয় প্রতিষ্ঠান যারা কি কোনো একটা বস্তুর মধ্যে নতুন উপযোগ সৃষ্টি করে, কোনো প্রাকৃতিক বস্তুর মধ্যে হচ্ছে সময় বা অন্যান্য মেধার সে খাটিয়ে সেখানে কি নতুন উপযোগ সৃষ্টি করে। যেমন আমরা কি গাছ দেখি না, গাছ থেকে কি মানুষজন যে গাছ কাটে তারপরে কি এরকম কাঠ তৈরি করে, কাঠ থেকে কি আমরা চেয়ার টেবিল এরকম হয়। তাহলে এইটা, এই যে গাছ থেকে আমি কাঠ বানালাম, চেয়ার টেবিল বানালাম, এটাকে বলা হয়েছে উৎপাদক। এবং যে এই প্রক্রিয়াটা সম্পন্ন করতেছে তাকে বলতেছি আমরা উৎপাদক। উৎপাদনের বৈশিষ্ট্য হচ্ছে সম্পদ ব্যবহার করে উৎপাদন করতে হবে। আমার একটা এক্সিস্টিং সম্পদ থাকবে প্রকৃতিতে, সেটা আমি ব্যবহার করে কি উৎপাদন করব। এবং বাজারে সরবরাহ বৃদ্ধি, এবং আমার কি সবসময় টার্গেট থাকে বাজারে কি আমার সরবরাহ সেটার বাড়ানোর। উদাহরণ দিই, যেমন কি কৃষক ধান উৎপাদন করতেছে, কোম্পানি মোবাইল ফোন তৈরি করতেছে, একে কি সব কিছুই হচ্ছে উৎপাদন এবং তারা হচ্ছে এক একজন উৎপাদক। আচ্ছা, এখন আমরা জানবো ভোক্তা বুঝলাম, আমরা উৎপাদক বুঝলাম। এখন এই যে তাদের মধ্যে সম্পর্কটা আমরা বুঝবো। আচ্ছা, ভোক্তা এবং উৎপাদকের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে পরিপূরক। একজন হচ্ছে শুধু একজন থাকতে পারবে না, একজন থাকতে হলে অন্যজনের থাকতে হবে। এই সম্পর্কটা মূলত পরিপূরক বলা হয়। যেমন আপনি কি বলছেন, আপনি যদি শুধু বলছেন, আপনি চিন্তা করলেন যে আপনি পানি খাবেন, পানি খাই কি আপনি বাঁচতে পারবেন? হয়তো বা কি 15-20 দিন বাঁচতে পারবেন। কিন্তু পানির সাথে সাথে কি আপনার কি অন্যান্য ভাত বা কি অন্যান্য কিছু ডাল এরকম বস্তু কি খাইতে হবে, তাই কিন্তু বাঁচতে পারবেন। আচ্ছা, এরকমভাবে উৎপাদক হচ্ছে সরবরাহ করে, আর ভোক্তা কি কোনো কিছু একটা এরকম। এই যে দেখেন এখানে ধরলাম কৃষকরা কি উৎপাদক, কৃষকরা কি এরকম ধান বা চাল উৎপাদন করতেছে। এই যে ধান বা চাল রেস্টুরেন্টে যারা আছে বা হোটেল যারা আছে তারা এরকমভাবে তারা ভাত তৈরি করতেছে, তরকারি তৈরি করতেছে। আর যারা এরকম ভোক্তা আছে তারা কি খাবার খাইতেছে, এই যে বিরিয়ানি, তেহারি বা চিকেন ফ্রাই এরকম কি তারা খাইতেছে। এই জন্য উৎপাদন সরবরাহ করে আর ভোক্তা কি ভোগ করে, এবং ভোক্তার চাহিদা উৎপাদককে উৎসাহিত করে। এই যে একজন মানুষ খাইতেছে, বেশি পরিমাণ তার চাহিদা হইতেছে, এটা কি আলটিমেটলি এই যে উৎপাদক কৃষক আছে তাকে উৎসাহিত করে যে না আমার বেশি বেশি আরও কি ধান উৎপাদন করতে হবে, মানুষের চাহিদা পূরণ করতে হবে। এবং সর্বশেষ হচ্ছে সঠিক ভারসাম্য বাজার কার্যক্রম সুষ্ঠু হয়। আচ্ছা, এটা আমরা বা মার্কেট ইকুইলিব্রিয়াম এইটার সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। আচ্ছা, এখন আমরা আসি ভোগ বলে কাকে। আমরা তো বললাম ভোক্তা বুঝলাম, উৎপাদক বুঝলাম, এখন আমরা ভোগ বিষয়টা একটু আরও ক্লিয়ারলি জানার চেষ্টা করি। ভোগ বা যে ইংরেজিতে এটাকে আমরা বলি কনজাম্পশন, এটা সংজ্ঞা হচ্ছে প্রয়োজন মেটানোর জন্য পণ্য বা সেবা ব্যবহার। আচ্ছা, এটা আমরা যদি বইয়ের ভাষা বলি তাহলে এরকম বলতে পারি কোনো কিছুর উপযোগ নিঃশেষ করাকেই ভোগ বলে।
আমরা পরবর্তীতে আবার উপযোগ কি সেটাও জানবো, সমস্যা নেই। তাহলে আমরা সাধারণভাবে বলতে পারি প্রয়োজন মেটানোর জন্য পণ্য বা সেবা ব্যবহার করাই হচ্ছে ভোগ। তাহলে আমরা ভোগের বৈশিষ্ট্য কী কী? একটা হচ্ছে প্রয়োজন মেটাবে, একটা হচ্ছে সম্পদের ব্যবহার করতে হবে, এবং সর্বশেষ হচ্ছে ব্যক্তিগত এবং সমষ্টিগত ভোগ করতে হবে। এরকম উদাহরণ আমরা দিতে পারি, যেরকম কি পরিবার বিদ্যুৎ ব্যবহার করছে, একজন ক্লাস দেখছে, একজন কি অনলাইনে এরকমভাবে ক্লাস দেখতেছে, তাহলে কি সে একটা অনলাইন ক্লাস কনজিউম করতেছে বা অনলাইন ক্লাস উপভোগ করতেছে, ভোগ করতেছে, সেটা সেই জন্য আমরা তাকে কি এই জিনিসটাকে আমরা ভোগ করবো। এরকম কি এখানে এই যে ব্যক্তিরা কি এখান থেকে ইলেকট্রিসিটি বাল্বের বা ইলেকট্রিসিটির মাধ্যমে কি আলো নিতেছে বা আলোর ভোগ করতেছে। আচ্ছা, আমরা এখন যে জিনিসটা জানবো সেটা হচ্ছে উৎপাদন। আমরা জানি উৎপাদক উৎপাদন করে, এটাকে আমরা বলি প্রোডাকশন। আর উৎপাদককে আমরা ইংরেজিতে বলি প্রডিউসার। এটা সংজ্ঞা হচ্ছে সম্পদ ব্যবহার করে পণ্য বা সেবা তৈরি। আমরা বলছিলাম যে প্রকৃতি প্রদত্ত কোনো বস্তুর মধ্যে নতুন উপযোগ সৃষ্টি করাকেই উৎপাদন বলে। তো উৎপাদনের বৈশিষ্ট্য হচ্ছে সম্পদ রূপান্তর হবে, যেরকম আমরা বলছিলাম গাছ থেকে কাঠ হবে, কাঠ থেকে কি চেয়ার হবে, সম্পদের রূপান্তর হবে। তারপরে কি চাহিদা পূরণ করবে এবং সর্বশেষ হচ্ছে সরবরাহ বৃদ্ধি করবে। এরকম উদাহরণ আমরা দিতে পারি, যেরকম কৃষক ধান উৎপাদন করে, ফ্যাক্টরি জামা উৎপাদন করে বা জামা তৈরি করে। আচ্ছা, এখন ভোগ উৎপাদন সম্পর্কে আমরা একটু আগে বলছিলাম, সেটা পরিপূরক সম্পর্ক, এবং ভোগ ছাড়া উৎপাদন কি অর্থহীন। আপনি যদি উৎপাদন করতে থাকেন যে আপনি কি প্রচুর পরিমাণ রুটি কি উৎপাদন করছেন, কিন্তু কি খাওয়ার কেউ নাই, তাহলে কি সেটা আপনার কি অর্থহীন হয়ে যাবে। এবং উৎপাদন ছাড়া কি ভোগ সম্ভব নয়। আবার আপনি চিন্তা করলেন যে আপনি পয়সা খাবেন, কিন্তু কেউ উৎপাদন করবে না, তাহলেও কি সেটাও হবে না। চাহিদা এবং সরবরাহ, ভোক্তার চাহিদা কি উৎপাদন চালায়। ভোক্তার যে চাহিদা, ভোক্তা ধরেন একটা সাইকেলের চাহিদা আছে, ভোক্তার কি একটা সাইকেলের চাহিদা আছে, এইটা কি একজন উৎপাদককে আকৃষ্ট করবে যেন আমার কি একটা সাইকেল বানাইতে হবে। তাহলে ভোক্তার চাহিদা থেকে মূলত কি উৎপাদকের উৎপাদন করতে মন চায় বা উৎপাদন করতে আসে। এবং উৎপাদন ভোগের জন্য সরবরাহ তৈরি করে। কি বলছে যে উৎপাদন ভোগের জন্য সরবরাহ। এই যে সাইকেল তৈরি করছে, এটা কিসের জন্য তৈরি করছে? ভোগের জন্য করছে। কিসের জন্য করছে? একজন চালাবে, সেটা থেকে স্যাটিসফ্যাকশন পাবে, এটার জন্য তৈরি করছে। আচ্ছা, এখন আমরা যে টপিকটা জানবো সেটা হচ্ছে উপযোগ, আমরা ইংরেজিতে বলি ইউটিলিটি। আচ্ছা, উপযোগ বলতে আমরা যদি বলি যে কোনো কিছু পণ্য বা দ্রব্য থেকে আমরা যে ভালো লাগা পাই, সেটাকে মূলত বলা হয় কি উপযোগ। বোঝা গেছে? আমি যখন কোনো কিছু ব্যবহার করে সেখান থেকে কি আমি আমার লাভবান হইতেছি বা ভালো লাগতেছে, সেটাকে কি আমরা উপযোগ বলি। বুঝতে পারছি? তাহলে আমাদের ভালো লাগা বা কোনো কিছু পছন্দ হওয়ার যেই ক্রাইটেরিয়া, যেটাতে আমরা চিন্তা করতে পারি, সেটাকে আমরা উপযোগ বলি। বুঝতে পারছি? আচ্ছা, এই উপযোগ আবার দুই ধরনের, পরিমাপের ভিত্তিতে উপযোগ দুই ধরনের। একটা হচ্ছে সংখ্যাবাচক উপযোগ, আর একটা হচ্ছে পর্যায়বাচক উপযোগ বা অর্ডিনাল ইউটিলিটি। আচ্ছা, প্রথমে আমরা সংখ্যাবাচক উপযোগ পড়ব। আচ্ছা, সংখ্যাবাচক উপযোগ হচ্ছে উপযোগের এমন একটি পরিমাপ পদ্ধতি যেখানে সন্তুষ্টি বা উপযোগের মাত্রা নির্দিষ্ট সংখ্যায় প্রকাশ করা যায়। এই ধারণা অনুসারে কোনো পণ্য বা সেবা ব্যবহারের পর কতটুকু উপযোগ পাওয়া গেল তা সংখ্যা দিয়ে পরিমাপ করা সম্ভব। আচ্ছা, এটা হচ্ছে ধরেন আপনি বললেন যে আপনি একটা আপেল খাইছেন, সেই আপেল থেকে আপনি কি ধরেন 20 পরিমাণ বা 20 একক পরিমাণ আপনি উপযোগ পাইছেন। এরকম আপনি এটা সংখ্যা দ্বারা প্রকাশ করেন, তাহলে এটাকে মূলত বলা হয় সংখ্যাবাচক উপযোগ। যেমন বলছে একজন ব্যক্তি 2টি আম খেয়ে 20 ইউনিট কি উপযোগ পাইছে। সে কি বলছে, আমি যে 2টা আম খাইছি এখান থেকে কি আমি 20 ইউনিট কি উপযোগ পাইছি। আরেকজন বলছে যে আমি তিনটি আম খাওয়া আগে 30 ইউনিট উপযোগ পাইছি। এখানে উপযোগের যে সংখ্যা সংখ্যাবাচক। এরকম বলতেছেন যে আরেকজন কি এক কাপ চা খাইছে, বলতেছেন কি 10 ইউনিট কি উপযোগ পাই। এটাকে মূলত উপযোগের এই পরিমাপটাকে বলা হয় ইউটিল। উপযোগের পরিমাপের একক হচ্ছে ইউটিল। আচ্ছা, আমরা আসি পর্যায়বাচক উপযোগ বা অর্ডিনাল ইউটিলিটিতে। পর্যায়বাচক উপযোগ হচ্ছে উপযোগের এমন একটি পরিমাপ পদ্ধতি যেখানে সন্তুষ্টি বা উপযোগের মাত্রা ক্রমানুসারে একটার পর আর একটা পছন্দের ভিত্তিতে প্রকাশ করা হয়।
এখানে সংখ্যা দিয়ে উপযোগ মাপা সম্ভব না। এখান থেকে কি আমরা এই যে 10, 20, 30 এরকম কি সংখ্যা দিয়ে পরিমাপ করতে পারবো না। এখান থেকে কি হবে, যেটা আমার কি এটা চয়েস লিস্টে প্রথম, এটা চয়েস লিস্টের দ্বিতীয়, এরকমভাবে আমাদের বলতে হবে। এই যে প্রথম দ্বিতীয় বলার যে পদ্ধতি, সেটাকে বলা হয় পর্যায়বাচক উপযোগ। যে আমি এরকম বলছে, আমি এই সব কিছুর উপরে কি মোবাইল ফোন বেশি পছন্দ করি, তাহলে মোবাইল ফোন আমার কি প্রথম পছন্দ। তারপর দ্বিতীয় পছন্দ কি আমার ল্যাপটপ, তৃতীয় পছন্দ কি আমার ল্যাপটপ এই ট্যাবলেট। এই যে আমি সাজাইলাম যে আমার প্রথম মোবাইল ফোন পছন্দ, দ্বিতীয় ল্যাপটপ পছন্দ, তৃতীয় ট্যাবলেট পছন্দ, এটাকে মূলত বলা হয় পর্যায়বাচক উপযোগ। আবার কেউ বলতে পারে যে আমি কি চায়ের চেয়ে কি কফি বেশি পছন্দ করি, তবে আমার কফি আমার কাছে তাহলে কি 1 নম্বর আর চা হচ্ছে 2 নম্বর বা দ্বিতীয় অবস্থানে থাকবে। এটাকে মূলত বলা হয় পর্যায়বাচক উপযোগ। আচ্ছা, এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে মোট উপযোগ বা টোটাল ইউটিলিটি। মোট উপযোগ হলো একটি পণ্য বা সেবা ব্যবহারের মাধ্যমে ভোক্তার প্রাপ্ত মোট সন্তুষ্টি বা উপযোগ। আচ্ছা, আপনি বলছেন যে আপনি ধরেন একটা সময় 3টা আপেল খাইলেন। এই যে 3টা আপেল খাইলেন, প্রথম একটা আপেলে যে পরিমাণ সন্তুষ্টি পাইছেন, দ্বিতীয় আপেলে যে সন্তুষ্টি পাইছেন এবং তৃতীয় আপেলে যে সন্তুষ্টি পাইছেন, এই সবগুলো মিলায়া যে পরিমাণ উপযোগ হবে সেটাকে মূলত বলা হয় মোট উপযোগ। আমরা উদাহরণটা দেখি যে একজন ব্যক্তি আম খায় এবং প্রতিটি আম থেকে প্রাপ্ত উপযোগের পরিমাণ হচ্ছে, প্রথম আমটা কি সে 10 ইউনিট উপযোগ পাইছে, দ্বিতীয় আম খাইতে 8 ইউনিট উপযোগ পাইছে, তৃতীয় আম কি সে 6 ইউনিট উপযোগ পাইছে। তাহলে মোট উপযোগ হবে এই সবগুলার যোগফল, সবগুলোর যোগফল কত? 24 ইউনিট। এটাকে বলা হতো মূলত বলা হয় মোট উপযোগ। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গড় উপযোগ বা অ্যাভারেজ ইউটিলিটি। গড় উপযোগ হলো মোট উপযোগকে ভোগ করা পণ্যের এককের সংখ্যা দিয়ে। আচ্ছা, আমরা কতটা ভোগ করছিলাম? 24 একক ভোগ করছিলাম, কিন্তু সেখানে পণ্য কয়টা ছিল? পণ্য ছিল 3টা আপেল খাইছিলাম না আমরা। দেখেন, এই যে দেখেন, একটা আপেল, 2টা আপেল, 3টা আপেল, আমরা 3টা আম খাইছিলাম। তো এই যে মোট আমার মোট উপযোগ কত ছিল? আমার টোটালিটি কত ছিল? 24। আর আমার যে ভোগ করা পণ্যর একক কত ছিল? 3। এই যে মোট উপযোগের পরিমাণকে মোট উপযোগের একক দ্বারা ভাগ করলে আমরা পাই, সেটাকে বলা হয় গড় উপযোগ বা এভারেজ ইউটিলিটি ডিভাইডেড বাই কোয়ান্টিটি অফ প্রোডাক্ট। উদাহরণে যে আগে বললাম আমরা 20 ইউনিট উপযোগ পাইছিলাম, কিন্তু আমের সংখ্যা ছিল 3টি, তাহলে আমরা 24কে 3 দ্বারা ভাগ করে যেটা পাবো সেটা কি 3 8 24 মানে 8 ইউনিট। তাহলে 8 ইউনিট হচ্ছে আমাদের গড় উপযোগের পরিমাণ। আচ্ছা, সর্বশেষ আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি। আচ্ছা, প্রান্তিক উপযোগ হলো অতিরিক্ত একটি পণ্য বা সেবা ব্যবহারের ফলে প্রাপ্ত উপযোগের পরিবর্তন। আচ্ছা, এটা আমরা এখন এখানে কঠিন মনে হইতেছে, কিন্তু আমরা যখন উদাহরণ দেখব তখন সহজ মনে হবে। এটি আসলে দেখায় যে অতিরিক্ত একটি পণ্য ব্যবহারের কারণে সন্তুষ্টি আসলে কতটুকু বাড়তেছে। এই যে আপনি প্রথমে একটা এই আম খাইলেন, 10 ইউনিট পাইলেন, দ্বিতীয়টাতে 8 পাইলেন, তাহলে আপনার মোট উপযোগ কি আস্তে আস্তে কমতেছে না? তাহলে অতিরিক্ত উপযোগ কত? 10, প্রথম থেকে 10টা পাইছেন, দ্বিতীয় থেকে 8, তাহলে মানে অতিরিক্ত উপযোগ দ্বিতীয়টাতে কত? 8। আচ্ছা, আমরা এটা পরিমাপ করতেছি, সমস্যা নেই। আচ্ছা, দেখেন উপরে উদাহরণে আমরা কি বলছিলাম যে প্রথম আপেল খেলে আমার কি মোট উপযোগ হয়েছিল কত? 10 ইউনিট। আবার দ্বিতীয় আপেল খেলে আমার মোট উপযোগ হয়েছিল কত? 18 ইউনিট। 10 আর 8 18। তার মানে এখানে আমার দ্বিতীয় যে আম খাইছি সেটা ক্ষেত্রে প্রান্তিক উপযোগ হবে 8 ইউনিট। সেক্ষেত্রে প্রান্তিক উপযোগ কত? 8। যেহেতু আমি দ্বিতীয়টা আপেল খাইতে যাই, আমার কি ইউনিট হচ্ছে, আমার যে ভালো লাগা পরিমাণ সেটা হচ্ছে 8। তৃতীয় আম খেলে মোট উপযোগ হয়েছিল 24, কিন্তু 24 থেকে যখন আমি যে উপরের 18 বাদ দিব তখন কি যে ইউনিটটা হবে সেটা হচ্ছে 6 ইউনিট। সেটাকে আমরা বলছি তৃতীয় আপেল খাওয়ার প্রান্তিক উপযোগ। তাহলে আমরা বলতে পারি যে দ্বিতীয় আমের প্রান্তিক উপযোগ হচ্ছে 8 ইউনিট, তৃতীয় আমের প্রান্তিক উপযোগ হচ্ছে 6 ইউনিট। আচ্ছা, এটা খুব কঠিন মনে হবে না, আমরা যদি একটা গ্রাফে বা চার্টে দেখি তাহলে সহজ মনে হবে। আমরা আর একটা জিনিস দেখে তারপর একটা চার্ট দেখব। এখন আমরা আসি প্রাথমিক উপযোগ। অনেক সময় প্রশ্ন আসে আমাদের যে প্রাথমিক উপযোগ কী? প্রাথমিক উপযোগ হলো কোনো পণ্য বা সেবা ভোগের একেবারে প্রথম একক থেকে প্রাপ্ত উপযোগ। আমরা যে প্রথম যে আপেলটা খাইছিলাম, প্রথম যে আমটা খাইছিলাম, সেটার যে 10 ইউনিট যে উপযোগ ছিল সেটাকে বলা হয় আমরা প্রাথমিক উপযোগ।
এই দেখছিলাম উপরে প্রথম আম খাওয়ার পর প্রাপ্ত উপযোগ ছিল কত 10 ইউনিট, তাহলে প্রাথমিক উপযোগ কত হবে 10 ইউনিট। আচ্ছা, এখন এইটাই হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে যদি আমরা সব কিছু বুঝি তো আমাদের জন্য সহজ হবে। আচ্ছা দেখেন, এখানে পণ্যের সংখ্যা, আমরা যে প্রথম একটা পণ্য নিছি সেখানে প্রাপ্ত উপযোগ পাইছি কত, মোট উপযোগ কত পাইছি 10, এবং গড় উপযোগ কত 10। দ্বিতীয় যে আমি পণ্য নিছি সেখানে আমি পণ্যের উপযোগ দুইটা মিলে কত উপযোগ পাইছি কত 18, আর গড় উপযোগ পাইছি কত 18/2 মানে 9। এখানে তাহলে প্রান্তিক উপযোগ কত হবে, এখানে প্রান্তিক উপযোগ হবে 18 - 10 মানে হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে প্রান্তিক উপযোগ কত 8 হবে। আর তৃতীয় ক্ষেত্রে হবে প্রান্তিক উপযোগ কত হবে 24 - 18, 24 - 18। আমরা দ্বিতীয় ক্ষেত্রে মোট উপযোগ কত 24, আর আগের কত ছিল মোট উপযোগ 18, 6। তাহলে আর এখানে আমাদের গড় উপযোগ হচ্ছে 24/3 মানে হচ্ছে 8। এটা সাথে দেখা যায় ভোক্তার উপযোগ যে এই যে দেখেন আমার মোট উপযোগ যে আস্তে আস্তে বাড়তেছে, কিন্তু কি প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমতেছে। প্রথমে 10 ছিল, তারপর 8 হয়েছে, তারপরে কি সর্বশেষ হয়ে গেছে কত 6। এই যে আমার মোট উপযোগ আস্তে আস্তে বাড়তেছে, 10 থেকে 18 হয়েছে, 18 থেকে কি 24 হয়েছে, কিন্তু আমার প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কি 10 থেকে কি 8 হয়েছে, এবং 8 থেকে 6 হয়েছে, আস্তে আস্তে কি কমছে। তাহলে আমরা বলতে চাই এখান থেকে যেখানে দেখায় ভোক্তার উপযোগ কি বৃদ্ধি পায়, তবে প্রান্তিক উপযোগ কি আস্তে আস্তে কমতে থাকে। তাহলে এটাই ছিল মোটামুটি আমাদের সব কিছুর আলোচনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ পার্ট 2 পড়ব। আমি হচ্ছি ইজাজ আহমেদ, অর্থনীতি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। আচ্ছা, আমরা যদি এইভাবে শুরু করি যে একটা ছেলে যখন ক্ষুধার্ত থাকে তখন সে যখন প্রথম আপেল খায় তখন কি তার অনেক ভালো লাগে। এখানে আমরা দেখতেছি কি সে আপেলটা খাওয়ার ফলে সে অনেক তৃপ্তি নিয়ে কি আপেল খাইতেছে। তো আমরা যখন দ্বিতীয় আপেল খাই বা ওই ছেলেটা যখন দ্বিতীয় আপেল খায় তখন তার কি তৃপ্তি কিছুটা কমে যায়। দেখেন তার ফেসের এক্সপ্রেশনটা কি এখন আগের চাইতে কি একটু অন্যরকম হয়ে গেছে বা একটু কি খারাপ হয়ে গেছে। প্রথম এক্সপ্রেশনটা কি অনেক ভালো ছিল, দ্বিতীয় এক্সপ্রেশন কি তার খারাপ হয়ে গেছে। এবং তৃতীয় এক্সপ্রেশন দেখেন, আমি তৃতীয় আপেল যখন বা তৃতীয় কমলা বা যেটাই কেন খাইতেছি না কেন, সেটা খাওয়ার ফলে কি আমার যে এক্সপ্রেশন বা আমার যে অনুভূতি বা আমার যে উপযোগ সেটা কি আরও কমে গেছে। আচ্ছা, এখন আমরা যদি বইয়ের ভাষায় বলতে চাই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি আসলে কি, তো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বা ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি হলো অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ নীতি যা সহজভাবে বোঝায় যে কোনো পণ্য বা সেবার পরপর কি বলা হয়েছে, কোনো পণ্য বা সেবার পরপর অতিরিক্ত ব্যবহার বা ভোগ করলে প্রতি অতিরিক্ত ইউনিট থেকে প্রাপ্ত সন্তুষ্টি বা উপযোগ ধীরে ধীরে কমতে থাকে। তো আমরা কি বললাম, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি হচ্ছে অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ নীতি যা সহজভাবে বোঝায় যে কোনো পণ্য বা সেবার পরপর একই সময় যদি পরপর কোনো একটা জিনিস অতিরিক্ত ব্যবহার বা ভোগ করতে থাকি, তো প্রতি অতিরিক্ত ইউনিট থেকে প্রাপ্ত সন্তুষ্টি বা উপযোগ ধীরে ধীরে কি সেটা কমতে থাকবে। আচ্ছা, তো এটা যদি আমরা সহজে ব্যাখ্যা করি তো আমরা বলতে পারি যদি আপনি কি খুব ক্ষুধার্ত থাকেন, এই অবস্থায় আপনি একটা রুটি খান, তাহলে প্রথম যে রুটিটা আপনাকে দেওয়া হয়েছে সেটা কি আপনাকে সর্বাধিক সন্তুষ্টি দেবে, কারণ কি তখন আপনার প্রয়োজন সবচেয়ে বেশি ছিল। এরপর আপনি কি দ্বিতীয় রুটি খেলে কি তার চাইতে কম একটু কি সন্তুষ্টি পাবেন, কারণ কি আপনার ক্ষুধা কিছুটা কি কমে গেছে। এখন আপনি তৃতীয় একটা রুটি খেলেন, সেক্ষেত্রে কি সন্তুষ্টি আরও কমে যাবে, কারণ কি তখন আপনার প্রয়োজন প্রায় কি পূর্ণ হয়ে গেছে। অবশেষে এক সময় আপনি আর কোনো কি উপযোগ পাবেন না কি, বা অথবা কি একটা সময় কি আপনি বিরক্ত হতে পারেন। কারণ কি, কারণ একই সময় আপনি যখন অনেক বেশি খাবার খেতে যাবেন বা কোনো কিছু ভোগ করতে যাবেন তখন কি আস্তে আস্তে আপনার যে ইউটিলিটি বা উপযোগ বা সন্তুষ্টি সেটাকে আস্তে আস্তে কমতে থাকবে। আচ্ছা, তো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কিছু বৈশিষ্ট্য হচ্ছে
প্রথম ইউনিটে সর্বোচ্চ উপযোগ দেয়। তাহলে কি প্রথম ইউনিটে সর্বোচ্চ উপযোগ দেয়? যখন কোনো পণ্য প্রথমবার ব্যবহার করা হয় কি তা থেকে প্রাপ্ত উপযোগ সর্বাধিক হয়। আমরা সবাই জানি যে প্রথম যখন আপনি ক্ষুধা লাগবে, যখন কিছু খাবেন, সেটা কি উপযোগ বেশি হবে? প্রথম যখন আপনি ধরেন কোনো একটা খেলা খেলবেন বা কোনো একটা ভিডিও দেখবেন কোনো কিছু, তখন সেক্ষেত্রে কি আপনার উপযোগ সর্বোচ্চ হবে। পরবর্তী ইউনিটে উপযোগ হ্রাস পায়। প্রথম ইউনিটে সর্বোচ্চ থাকে কি, এর পরবর্তী ইউনিটে কি হ্রাস পেতে থাকে। দেখেন, প্রতিটি অতিরিক্ত ইউনিট গ্রহণের সাথে সাথে প্রাপ্ত উপযোগ ক্রমাগত কি কমে। আপনি যত বেশি খাইতে থাকবেন, প্রত্যেকটা একটা থেকে একটা বাড়তে থাকবে, আর কি আপনার যে উপযোগ সেটা কি আস্তে আস্তে কমতে থাকবে। একটা শর্ত হলো যে এইখানে ক্রমশ প্রান্তিক উপযোগ বিধিরা তখনই কাজ করবে যখন একটা অপরিবর্তিত শর্ত থাকবে। মানে হচ্ছে এই বিধি কার্যকর হতে হলে অন্যান্য বিষয় অপরিবর্তিত বা স্যাটেরিস পেরিবাস, আমরা কি এটাকে সিপি বলি, স্যাটেরিস পেরিবাস থাকতে হবে। যেমন গ্রাহকের রুচি, তারপর আয়ের পরিমাণ, এটা কি, এবং পণ্যের গুণগত মান, এটা কি অপরিবর্তিত থাকতে হবে। বোঝা গেছে? এই তিনটা শর্তের উপর মোটামুটি নির্ভর করে ক্রমশ প্রান্তিক উপযোগ বিধি। আচ্ছা, তাহলে এই বিধির আসলে গুরুত্বটা কি? তো এই বিধির আসলে গুরুত্বটা আমরা বুঝতে পারি ল অফ ডিমান্ডের মধ্যে। আমাদের যে চাহিদা আছে, যে চাহিদার যে বিধি আছে, সেটা আসলে এই উপযোগ দিয়ে আমরা ক্রমসমানুপাতিক উপযোগ বিধি দিয়ে বুঝতে পারি যে আমার চাহিদাটা আসলে কিভাবে আস্তে আস্তে কমে বা কিভাবে চাহিদা বাড়ে। এটা আমি এই ক্রমসমানুপাতিক উপযোগ বিধি দিয়ে বুঝতে পারি। দ্বিতীয় হচ্ছে মূল্য নির্ধারণে সহায়তা করে। আমার এই যে বিধিটা আছে ক্রমসমানুপাতিক উপযোগ বিধি, সেটাকে আমার কি মূল্য নির্ধারণ করার জন্য কি সাহায্য করে। তৃতীয় হচ্ছে গ্রাহকের ব্যয় বাজেট নির্ধারণে সহায়ক হয়। চতুর্থ হচ্ছে উপযোগ সর্বাধিকরণ এর নীতি বা ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন রুল ব্যাখ্যা করে। তারপর হচ্ছে কর ও ভর্তুকি নীতিতে যে প্রভাব আছে সেটা ব্যাখ্যা করে। পণ্য উৎপাদন এবং বাজার বিশ্লেষণে ভূমিকা রাখে। এবং সর্বশেষ হচ্ছে আচরণগত অর্থনীতিতে বা বিহেভিয়ারাল ইকোনমিক্স এর উপর এটা কি প্রভাব ফেলে। কারণ আমরা দেখতেছি যে অর্থনীতিতে আসলে আমার যে এই সন্তুষ্টির বিষয়টা, যে এটা আস্তে আস্তে কমতে থাকে, কোনো একটা জিনিস আমি যতই ভোগ করি কেন, সেটা একটা যে মানুষের আচরণ, এই আচরণের কারণে এটাকে আমরা বলতেছি বিহেভিয়ারাল ইকোনমিক্সে এটাকে একটা গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তো সেটা করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ পার্ট 3 সেটা পড়ব। আচ্ছা, আমি হচ্ছি ইজাজ আহমেদ, অর্থনীতি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। আজকে আমরা যে টপিকগুলো পড়ব সেটা হচ্ছে যোগান, মজুদ, যোগান বিধি, যোগান বিধির ব্যতিক্রম, যোগান সূচি এবং যোগান রেখা। আচ্ছা, প্রথম আমরা একটা গল্প দিয়ে শুরু করতে পারি। ধরি এই ছেলেটা একজন হচ্ছে যোগানদাতা বা একজন দোকানের মালিক। তো তার দোকানে 150টা মোমো মজুত করা আছে। কয়টা মোমো মজুত করা আছে? 150টা মজুত করা আছে। কিন্তু সেইখান থেকে 100টা বিক্রি করার জন্য বলছে তৈরি আছে, 100টা বিক্রি করার জন্য তৈরি আছে। তার কাছে মোট আছে 150টা, এটাকে আমরা মজুত বলতেছি। কিন্তু সে বিক্রি করার জন্য প্রস্তুত আছে 100টা, সেটাকে আমরা বলতেছি যোগান। আচ্ছা, পরবর্তীতে আমরা এটা ডিটেলসে জানবো। তো যোগান বা সাপ্লাই হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে বাজারে বিক্রির জন্য প্রস্তুত থাকা পণ্যের পরিমাণ। তাহলে আমরা যোগান কি বলতেছি? যে একটা নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট দামে বাজারে বিক্রির জন্য প্রস্তুত থাকা পণ্যের পরিমাণ হচ্ছে কি যোগান। সহজভাবে বললে, যত বেশি দামে বিক্রি করা হবে তত বেশি পণ্য উৎপাদন ও সরবরাহ করা হবে। তার মানে যদি আমি বেশি দামে বিক্রি করতে পারি তাহলে কি আমার যোগানের পরিমাণ কি বাড়াবো আমি। যদি আমরা একটা বাস্তব উদাহরণ দিই, ধরা যাক বাজারে আপেলের দাম কি 50 টাকা। এর কারণে কি একজন কৃষক 10 কেজি কি আপেল বিক্রি করতে রাজি থাকে। কিন্তু যদি দাম 70 টাকা হয় 50 টাকা থেকে, তখন সে 20 কেজি কি আপেল বিক্রি করবেন। কারণ কি এখানে সে আপেল প্রতি তার যে লাভের পরিমাণ সেটা কি বৃদ্ধি পেয়েছে। তো আমরা এখন আসি মজুদের ব্যাপারটাতে।
তো মজুদ হলো কোনো পণ্য বা সম্পদ উৎপাদক বা বিক্রেতার কাছে মজুদ রয়েছে, তবে তা এখনও বাজারে সরবরাহ করা হয়নি। তো আমরা এখন যদি ওই জায়গাটাতে যাই, দেখেন এই যে এই মোমো শপের মালিক যে বাচ্চাটা আছে, আমরা বলতে পারি যে এই বাচ্চাটার কাছে 150টা হচ্ছে তার কাছে মোমো মজুদ আছে, কিন্তু সে বিক্রি করবে 100টা। তাহলে 150টা মজুদ আছে, এটাকে বলতেছে আমরা মজুদ। আর 100টা সে বিক্রি করবে, বিক্রির জন্য প্রস্তুত আছে, সেটাকে বলতেছে আমরা যোগান। আচ্ছা, মজুদের উদাহরণ হচ্ছে একটি কারখানায় 500 কেজি চাল মজুদ আছে, তবে তার মধ্যে 100 কেজি চাল কি বাজারে সরবরাহ করা হয়েছে। তাহলে 100 কেজি বাজারে সরবরাহ হচ্ছে, কিন্তু সে কি 500 কেজি তার কাছে আছে, মজুদ আছে, স্টক আছে। তো এটাকে আমরা বলছি যে বাকি 400 কেজি কি মজুদ, আর 100 কেজি সেটা কি হচ্ছে যোগান। তো উপসংহার হিসেবে আমরা বলতে পারি যে যোগান হলো বাজারে সরবরাহকৃত পরিমাণ, আর মজুদ হলো সরবরাহের জন্য প্রস্তুত রাখা পণ্য। তাহলে সরবরাহকৃত পরিমাণটা হচ্ছে কি যোগান, আর সরবরাহের জন্য প্রস্তুত আছে এরকম পণ্যকে বলতেছি আমরা মজুদ। আচ্ছা, এখন আমরা যোগান বিধি বা ল অফ সাপ্লাই পড়ব। যোগান বিধি বলতে বোঝায় আসলে অন্যান্য সকল কিছু অপরিবর্তিত থাকলে পণ্যের দাম বাড়লে তার যোগানও কি হয়, বাড়ে। দাম কমলে পণ্যের যোগানও কি কমে। অর্থাৎ দাম এবং যোগানের মধ্যে সরাসরি সমান্তরাল বা কি পজিটিভ সম্পর্ক রয়ে গেছে। তার মানে যখন আমার দাম বাড়ে অন্যান্য সব কিছু অপরিবর্তিত থাকলে, তখন কি আমার যোগানের পরিমাণও বাড়ে। যখন দাম কমে যায় তখন কি যোগানের পরিমাণও কি কমে যায়। তার মধ্যে এটার মধ্যে একটি পজিটিভ সম্পর্ক আছে, একটা বাড়লে একটা বাড়ে, একটা কমলে একটা কি কমে। সমমুখী সম্পর্ক, এটার মধ্যে কি সমমুখী সম্পর্ক রয়ে গেছে। আচ্ছা, আমরা যদি বাস্তব উদাহরণ দিই যে আমার কি চালের দাম 40 টাকা কেজি থেকে যদি 50 টাকা কেজি হয়, তাহলে কি চাল উৎপাদকরা বেশি পরিমাণ চাল কি বাজারে সরবরাহ করবে বা যোগান রাখবে। আচ্ছা, যোগান বিধি যে সবসময় কাজ করবে এরকম না। যোগান বিধির ব্যতিক্রম আছে বা এক্সেপশনস অফ দ্য টু দ্য ল অফ সাপ্লাই। কিছু ক্ষেত্রে পণ্যের দাম বাড়লেও যোগান বাড়ে না। আচ্ছা, আমাদের পৃথিবীতে এরকম অনেক জিনিস আছে যেটা কি আপনার যত দামই দেন না কেন, সেটার ক্ষেত্রে দাম বাড়লেও কি আমার যোগানের পরিমাণটিকে বাড়ানো সম্ভব হয় না। যেরকম কি ভিনটেজ পণ্য, যেরকম কি পুরনো যে ঐতিহ্যবাহী পণ্য আছে, তাহলে আপনার বাসায় একটা পুরাতন কোনো একটা অলংকার আছে বা কোনো মুদ্রা আছে, সেটা যদি বলছে আমি আপনাকে 500 টাকাও দিই, 500 থেকে 1000 টাকা দিই, সে মুদ্রার পরিমাণ বা মুদ্রার সংখ্যা কি বাড়াতে পারবেন? পারবেন না। আপনার কাছে একটা বা দুইটা কি মুদ্রা আছে, অথবা কোনো একটা বাড়ি চিন্তা করেন যে পুরাতন সেটা আছে, সেটা বলছে আমি যদি বলি 500 কোটি টাকা দিব তাহলে আরও এরকম বাড়ি করেন, এটা কি হবে না? পুরাতন বাড়ি কি আর হবে না? সেটা নতুন হবে, পুরাতন হবে না। তাহলে আমরা বলতেছি ভিনটেজ পণ্যের ক্ষেত্রে কি যোগান বিধি কাজ করে না। তারপর প্রাকৃতিক সম্পদ, যেমন স্বর্ণ, তেল। আচ্ছা, আপনি যত টাকাই দেন, যত টাকা দামি বাড়ান, আপনার কি নতুন করে স্বর্ণ উৎপাদন করা সম্ভব? সম্ভব না। বা নতুন করে তেল উৎপাদন করা, সেটাও কি সম্ভব না। আচ্ছা, তাহলে আমরা বাস্তব উদাহরণ দিই যে আমরা বিখ্যাত চিত্রকর্ম কি মোনালিসা যে ধরনের একটা চিত্রকর্ম আছে, তো সেটার যদি আপনি এখন দাম বলেন যে না ভাই আমি 500 কোটি টাকা দেবো, এরকম 10টা বানায় দেন, তাকে যোগান বাড়ানো সম্ভব? সম্ভব না। কারণ মোনালিসার যে পেন্টিং লিওনার্দো দা ভিঞ্চি যেটা আঁকছেন, সেরকম আর কি চিত্র, এই যে মোনালিসার চিত্র আর আঁকা সম্ভব না। আচ্ছা, এখন আমরা যোগান সূচি পড়ব বা সাপ্লাই স্কেজুল বা সাপ্লাই টেবল। সাপ্লাই স্কেজুল বা সাপ্লাই টেবল। যোগান সূচি হচ্ছে একটা টেবিল যা পণ্যের বিভিন্ন দামে বাজারে সরবরাহ করা যোগানের পরিমাণ দেখায়। কি বলা হয়েছে? এখানে পণ্যের দাম থাকবে এবং যোগানের পরিমাণ থাকবে। আচ্ছা, দেখেন এখানে একটা দাম আছে, এটা কি যোগান আছে। তো যখন আমার পণ্যের দাম 50 টাকা, তখন যোগানের পরিমাণ কত? 10। যখন পণ্যের দাম 70 টাকা, তখন যোগানের পরিমাণ কত? 20। যখন পণ্যের দাম 90 টাকা, তখন আমার যোগানের পরিমাণ 30। দেখেন দামগুলো বাড়ার সাথে সাথে 50, 70, 90 আমার যোগানের পরিমাণও কি বাড়ছে? 10, 20, 30। আচ্ছা, আবার যোগান রেখা। আমাদের যে যোগান রেখা সেটা আমরা পাই হচ্ছে যোগান সূচি থেকে। যোগান সূচির যে মানগুলো যখন আমরা একটা গ্রাফ পেপারে বসাবো, সেখান থেকে যে আমরা রেখাটা পাবো বা গ্রাফ পাবো বা লেখাচিত্র পাবো, সেটাকে আমরা বলছি যোগান রেখা। তো যোগান রেখা হলো একটি গ্রাফ যা রেখার যোগান সূচি থেকে তৈরি করা হয়। এটি সাধারণত ঊর্ধ্বমুখী হয়, কারণ দাম বাড়ার সাথে সাথে কি যোগানও বাড়ে। কারণ যেহেতু দাম বাড়ে আর যোগানও সাথে সাথে বাড়ে, এই জন্য এটি কি ঊর্ধ্বমুখী হয়। বাস্তব উদাহরণ যে 50 টাকা 1 কেজি বলছে, 50 টাকা যে কেজি যদি কোনো জিনিসের দাম থাকে, সেটা বলছে যোগানের পরিমাণ হবে 10 কেজি, কিন্তু সেটা যদি 70 টাকা হয়ে যায়, তখন যোগানের পরিমাণ 20 কেজি হয়ে যায়। এই জন্য এটা কি ঊর্ধ্বমুখী রেখা। এখন আমরা যদি একটা যোগান রেখা দেখি, দেখেন এখানে আপেলের দাম দেওয়া আছে এই সাইডে, আর এদিকে হচ্ছে আপেলের কোয়ান্টিটি।
যখন আপেলের দাম 5 টাকা, তখন আপেলের যে যোগান সেটার পরিমাণ হচ্ছে 100টা। যখন সেটার দাম বাইরা এরকমভাবে 10 টাকা হয়ে গেছে, তখন যোগানের পরিমাণও কি বেড়ে গেছে। যোগানের পরিমাণ বেড়ে কথা হচ্ছে 200 হয়ে গেছে। এবং এখানে একটা বিন্দু হয়েছে বি বিন্দু, এই যে 2 টাকার কারণে এখানে যোগানের পরিমাণ 200 একক হয়ে গেছে। তা আমরা বলছি যে দাম বাড়ার কারণে যোগানের পরিমাণ বাড়ে, এই জন্য কি এই রেখাটা কি ঊর্ধ্বগামী হয়। তাহলে এটা বলতেছে এটাই হচ্ছে সাপ্লাই কার্ভ বা যোগান রেখা। আচ্ছা, আমরা যদি সারাংশ করি আজকের ক্লাসটাতে, তা আমরা প্রথম বললাম যোগান। যোগান হলো কোনো পণ্য সরবরাহের পরিমাণ, বাজারে কোনো সরবরাহকৃত পণ্যের পরিমাণের হচ্ছে যোগান। যোগান বিধি হচ্ছে দাম বাড়লে যোগান বাড়ে, এই কথাটার যে বিধি সেটাই মূলত যোগান বিধি। যোগান বিধি ব্যতিক্রম, কিছু কিছু ক্ষেত্রে কি যোগান বিধি ব্যতিক্রম, এটা কাজ করে না যোগান বিধি। যোগান সূচি যেখানে যোগান বিধি যোগান দাম বাড়ার সাথে সাথে যোগান বাড়ার যে টেবিল, সেটা যখন আমি মান আকারে বসায় যেটা দেখাবো সেটা হচ্ছে যোগান সূচি। আর যোগান রেখা হচ্ছে আমরা যোগান সূচিকে গ্রাফ আকারে প্রকাশ বা উপস্থাপন করলে যেটা পাবো সেটা হচ্ছে যোগান রেখা। খুবই সহজ, আমরা এটা বুঝতে আমাদের কষ্ট হওয়ার কথা না। তো আপনাদের জন্য কোনো প্রশ্ন থাকে তো সেই প্রশ্ন কি আমাদেরকে করতে পারেন। এরকমভাবে এই ছেলের মতো এরকম প্রশ্ন নিজের কাছে না রেখে আমাদের কাছে করতে পারেন, আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং কি আপনারা একটা শুভ কামনা থাকলো আপনাদের জন্য, যাতে আপনারা অর্থনীতি সম্পর্কে যারা ভয়ভীতি আছে সেটা আপনাদের দূর হয়ে যায়। তো সবার জন্য অনেক শুভকামনা, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্র 2য় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ নিয়ে পড়ব, এবং সেটা পার্ট 4। আমি হচ্ছি ইজাজ আহমেদ, অর্থনীতি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, প্রভাষক অর্থনীতি, খণ্ডকালীন নিবাসী, কবির কলেজিয়েট একাডেমি, হবিগঞ্জ। তো আজকে আমাদের যে টপিকগুলো আছে সেগুলো হচ্ছে স্থিতিস্থাপকতা, চাহিদা স্থিতিস্থাপকতা, চাহিদা স্থিতিস্থাপকতার প্রকারভেদ, স্থিতিস্থাপকতা ও অস্থিতিস্থাপকতার মধ্যে পার্থক্য, যোগান স্থিতিস্থাপকতা, যোগান স্থিতিস্থাপকতার প্রকারভেদ। আচ্ছা, প্রথম আমরা একটা গল্প দিয়ে শুরু করি। ধরেন যে আপনি একজন ছাত্র, যেরকমভাবে উদ্যোক্তা হইতে চান। তো আপনি প্রথম একটা লেমনেড বা এরকমভাবে শরবতের দোকান দিলেন আপনার যে ক্যাম্পাস আছে বা একটা স্কুল বা কলেজ আছে সেটার সামনে আপনি একটা দোকান দিলেন, এবং প্রত্যেক বলা হয়েছে শরবতের গ্লাসের 1 গ্লাস শরবত আপনি 10 টাকা করে বিক্রি করতেছেন। তো আপনার বেচা বিক্রি খুব ভালো হইতেছে। তো তখন আপনি চিন্তা করলেন যে আপনি দাম বাড়ায় এটা বলছে 20 টাকা রাখবেন। কত টাকা রাখবেন? 20 টাকা। তো দেখা গেলো যে আপনি 10 টাকা থেকে যখন বাড়ায় 20 টাকা করছেন, তখন আপনার যে আগে বেচা বিক্রি ছিল সেটার পরিমাণ কি এখন কমে গেছে। কিছু মানুষ কি এখন আপনার এখান থেকে জিনিসপত্র কিনতেছে না। তো এটা কী জন্য হয়? এটাই আসলে মূলত পরিমাপ করে স্থিতিস্থাপকতা। আচ্ছা, যদি আপনার দাম বাড়ানোর সাথে আপনার প্রোডাক্টের চাহিদা কম বেশি হয়, তো এটাকে বলা হয় স্থিতিস্থাপকতা বা এটাকে স্থিতিস্থাপক দ্রব্য বলে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখেন যে এই ছেলেটা কী করছে, সে বুদ্ধিমান। সে বলেছে ফুটবল খেলা হইতেছে এরকম একটা দোকানে, এরকম একটা জায়গার মধ্যে সে তার দোকান দিছে, এবং একমাত্র দোকান। তো যারা ক্রিকেটার বা ফুটবলার আছে তারা কি অনেক ক্লান্ত থাকবে, যারা বলেছে এখানে খেলা দেখবে তারাও কি ক্লান্ত থাকবে। তো তার দোকানে একটা থাকার কারণে তার এখান থেকে সবাই কি রয়েছে শরবত কিনবে। একটা দোকান থাকার কারণে সবাই এখান থেকে জিনিসপত্র কিনতে চাইবে। তো সে যদি তার 10 টাকার জিনিস বলা হয়েছে 20 টাকা করে ফেলে, তাহলে আসলে চাহিদা কমবে না। কি হবে না? চাহিদা পরিবর্তন খুব বেশি হবে না। কারণ কি সকলেই তখন চাইবে না আমার কি এখন একটু জরুরি দরকার, যে আমার কি শরবত খাওয়া দরকার। তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারি এটা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা বা অস্থিতিস্থাপক অবস্থা। তাহলে আমরা স্থিতিস্থাপক অবস্থা দেখলাম যেখানে আমার দাম বাড়ানোর সাথে সাথে চাহিদা পরিবর্তন হবে, আর অস্থিতিস্থাপক অবস্থা দেখলাম যেখানে কি দাম বাড়ানোর পরেও কি চাহিদা পরিবর্তন খুব কম হবে। আচ্ছা, তো আমরা এখন বইয়ের ভাষায় আসলে পড়ব স্থিতিস্থাপকতা আসলে কি।
স্থিতিস্থাপকতা মানে হলো কোনো জিনিসের দাম বা আয়ের পরিবর্তনে মানুষের কেনাকাটা কতটা বদলায় সেটা পরিমাপক। আচ্ছা আচ্ছা এটা যদি আমরা এভাবে বলতে চাই যে যখন কোনো কিছুর দাম বাড়ে তখন কি মানুষ ওই জিনিস কম কিনে, সেটাকে আমরা কি স্থিতিস্থাপক বলি। আর যদি বলছে দাম বাড়লে বলছে ওই জিনিসের বলে চাহিদা যদি না কমে তাহলে সেটাকে আমরা কি বলি, অস্থিতিস্থাপক বা ইনইলাস্টিক বলি। এখন আমরা আসি চাহিদার স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি অফ ডিমান্ড বলতে আসলে আমরা কি বুঝি। চাহিদার স্থিতিস্থাপকতা হলো বলা হয়েছে দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশের পরিবর্তন হয় সেটাকে আমরা চাহিদার স্থিতিস্থাপক বলি। আমরা সবাই জানি যে আমাদের যদি কোনো জিনিসের দাম বাড়ে তাহলে কি সাথে সাথে আমরা বলছি কেনার কোনো একটা দ্রব্য কেনার কি তো কেনারও কি চাহিদা কমে যাবে। তো এটাকে আমরা বলতেছি চাহিদা স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এটাকে আমরা পরিমাপ করি আসলে এইভাবে, চাহিদা পরিবর্তন ডিভাইডেড বাই দামের পরিবর্তন ইন্টু প্রাথমিক দাম ডিভাইডেড বাই প্রাথমিক চাহিদা পরিমাণ। এটা যদি আমরা এইভাবে বলি ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। ডেল কিউ মানে হচ্ছে চাহিদা পরিবর্তনের পরিমাণ, আর ডেল পি মানে হচ্ছে দামের পরিবর্তনের পরিমাণ। পি মানে হচ্ছে প্রাথমিক দাম আর কিউ মানে হচ্ছে প্রাথমিক চাহিদা। এটা হচ্ছে মূলত ইলাস্টিসিটি অফ ডিমান্ড বের করার সূত্র। এখন আমরা আসি চাহিদার স্থিতিস্থাপকতার আসলে প্রকারভেদ কী কী। চাহিদার মূলত তিনটা স্থিতিস্থাপকতা আছে। একটা হচ্ছে দাম স্থিতিস্থাপকতা, যেখানে বোঝায় আসলে যে দামের পরিবর্তনের কারণে আসলে চাহিদার কতটুকু পরিবর্তন হয় সেটাকে বোঝায় দাম স্থিতিস্থাপকতা। দ্বিতীয়টা হচ্ছে আয় স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি অফ আর্নিং। এটাকে বোঝায় আসলে একজন মানুষের বলেছে আয় বাড়লে তার বলেছে চাহিদা আসলে কতটুকু কীভাবে পরিবর্তন হয়, মানে আয়ের পরিবর্তনের সাপেক্ষে চাহিদার যে পরিবর্তন সেটাকে বলা হয় আয় স্থিতিস্থাপকতা। আর স্থিতিস্থাপকতা আসলে বলা হচ্ছে এখানে পরিবর্তক দ্রব্য এবং বলা হয়েছে বিকল্প দ্রব্যের উপস্থিতি থাকার সাপেক্ষে বলেছে চাহিদার মধ্যে দামের পরিবর্তনের করে চাহিদার মধ্যে যে পরিবর্তন হয় সেটাকে বলা হয় আরই স্থিতিস্থাপকতা। আচ্ছা, চাহিদার স্থিতিস্থাপকতা নির্ধারক সমূহ। চাহিদার স্থিতিস্থাপকতার কিছু নির্ধারক আছে, সেটার মধ্যে প্রথম হচ্ছে বিকল্প দ্রব্যের উপস্থিতি, দ্বিতীয় হচ্ছে পণ্যের ধরন, আসলে সেটা বলা যায় পণ্যটা কীরকম। যদি পণ্যটা প্রয়োজনীয় হয় তাহলে সেটার মধ্যে ইলাস্টিসিটি বেশি থাকবে, স্থিতিস্থাপকতা বেশি থাকবে। আর যদি সেটা বিলাসিতা হয় তাহলে কিটা ইনইলাস্টিক হবে, দামের সাথে সাথে চাহিদার পরিবর্তনটা খুব বেশি হবে না। এবং সেখানে আয় স্তর বা আয়ের সাথে সেটা সম্পর্কিত। পণ্যের গুরুত্ব, আসলে আমাদের পণ্যটা কীরকম গুরুত্বপূর্ণ আমাদের জন্য এবং এটা খুচরা দামটা কীরকম সেটাও কি আমাদের জন্য গুরুত্বপূর্ণ বা চাহিদা স্থিতিস্থাপকতা নির্ধারণ করে। তারপর সময়কাল, মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কি একটা জিনিসের চাহিদা বেশি থাকে। ধরুন আপনি এখন হয়তো বর্ষাকালে বলা হচ্ছে আপনার যে ছাতার চাহিদা, বর্ষাকালে বলা হচ্ছে ছাতার যে চাহিদা সেটা কি অন্যান্য সময়ের কাল থেকে কি বেশি। আচ্ছা, এখন যদি আপনি চিন্তা করেন যে এখন শীতকালে কি ছাতার প্রয়োজন আছে? প্রয়োজন নেই। পণ্যের জীবনকাল, অবশ্যই পণ্যটা আসলে কতটুকু সময়ব্যাপী পরিচালিত হয় সেটা নিয়েও কি আমাদের যে চাহিদা স্থিতিস্থাপক সেটা নিতে হয়। এবং প্রচলিত ধারণা বা মনোভাব, হচ্ছে এক এক জায়গার এলাকার মানুষের মনোভাব এক এক রকম, এক একজনের ধারণা এক এক রকম, সেই সমাজের উপর ডিপেন্ড করেও কি চাহিদা স্থিতিস্থাপকতা নির্ধারিত হয়। আচ্ছা, এখন আমরা মূলত বলা হয়েছে ইলাস্টিসিটি, স্থিতিস্থাপকতা এবং অস্থিতিস্থাপকতার মধ্যে পার্থক্যগুলো দেখব। প্রথম যেটা হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য। সংজ্ঞা দেখেন, দামের পরিবর্তনে চাহিদা বা যোগানের উল্লেখযোগ্য পরিবর্তনটা হচ্ছে মূলত ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা বা ইলাস্টিক দ্রব্য। আবার অস্থিতিস্থাপকতা বলা হয়েছে দামের পরিবর্তনে চাহিদা বা যোগানের তুলনামূলক কম, কি বলা হয়েছে তুলনামূলকভাবে কম পরিবর্তন হবে, পরিবর্তনের মাত্রা। চাহিদা বা যোগানের দামের প্রতি বেশি সংবেদনশীল বলেছে। এখানে বলছে দাম যদি বলছে কম বেশি করা হয় তাহলে কি চাহিদা বা যোগানটা খুব বেশি অনেক বেশি পরিবর্তন হয়। আর অন্যদিকে বলেছে অস্থিতিস্থাপক যে দ্রব্যগুলো আছে সেটার মধ্যে কি দাম বা যোগানের চাহিদা বা যোগান কি দামের প্রতি কম সংবেদনশীল, মানে দাম কমালে বাড়ালে এখানে বলেছে দ্রব্যের যে চাহিদা বা যোগান সেটা খুব বেশি পরিবর্তন হয় না। আচ্ছা, আমরা যেটা উদাহরণ দেখি বিলাসী পণ্য যেরকম গয়না বা বিদেশি গাড়ি, এটার ক্ষেত্রে কি বলা হয়েছে স্থিতিস্থাপকতা কাজ করে না।
আরেকটা জিনিস দেখেন, অস্থিতিস্থাপক যেমন নিত্য প্রয়োজনীয় পণ্য যেরকম চাল ডাল, সেটার দাম যতই বাড়ে না কেন, চালের দাম যতই বাড়ে না কেন, আমার চাহিদা কি একই রকম থাকবে বা খুব বেশি পরিবর্তন হবে না। ওষুধের দাম বলেছে আপনি যতই বাড়ান না কেন, সেটার ক্ষেত্রে আপনার কি চাহিদার পরিবর্তন হবে না সহজে। চাহিদা বা যোগানের সাড়া হচ্ছে পণ্যের দামে সামান্য পরিবর্তন হলেও চাহিদা বা যোগান অনেক পরিবর্তন হয়, কারণ কি স্থিতিস্থাপক দ্রব্যের ক্ষেত্রে আমরা জানি এই ধর্ম। আর অন্যদিকে অস্থিতিস্থাপক দ্রব্যের ক্ষেত্রে দামের পরিবর্তনেও কি চাহিদা বা যোগান তেমন পরিবর্তন হয় না। আচ্ছা, গণনার মান ইলাস্টিসিটি কোএফিসিয়েন্ট। আচ্ছা, স্থিতিস্থাপকতা যে আছে দ্রব্যগুলো আছে সেগুলোর মান হচ্ছে গ্রেটার দেন 1, আর অস্থিতিস্থাপক পণ্যের মান হচ্ছে লেস দেন 1। এটা ইলাস্টিসিটি অফ আমরা ডিমান্ড যে আছে সেটার মধ্যে পরিবর্তন মানটা আমরা পাবো। পণ্যের ধরন আবার হচ্ছে স্থিতিস্থাপক পণ্যগুলো মূলত বিলাসী, আর হচ্ছে এটার মধ্যে কি বিকল্প দ্রব্য সহজলভ্য। আর অন্যদিকে অস্থিতিস্থাপক দ্রব্য হচ্ছে অত্যাবশ্যক এবং কি ওটার বিকল্প খুব কম থাকে। আচ্ছা, এখন আসি আমরা যোগানের স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি অফ সাপ্লাই সম্পর্কে। আচ্ছা, আমরা দেখছিলাম যে দামের সাথে চাহিদার যে সম্পর্কটা পরিবর্তন সেটা আমরা বলছিলাম চাহিদার স্থিতিস্থাপকতা। এখন আমরা ইলাস্টিসিটি অফ সাপ্লাই বলতে আসলে বুঝবো হচ্ছে পল স্যামুয়েলসন, যে আমাদের বৈজ্ঞানিক আছে। পল স্যামুয়েলসনের মতে যোগানের স্থিতিস্থাপকতা হলো একটি বিশেষ অনুপাত যা দেখায় দামের পরিবর্তনে যোগানের উপর কীভাবে প্রভাব ফেলে। তাহলে আসলে কী বোঝাচ্ছে যে দামের পরিবর্তন বা দামের শতাংশিক পরিবর্তনের ফলে যোগানের যে শতাংশিক পরিবর্তন সেটাকে আমরা বলতেছি যোগানের স্থিতিস্থাপকতা। আমরা যেটা সূত্রের মাধ্যমে দেখাই পার্সেন্টেজ চেঞ্জ অফ সাপ্লাই ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ অফ প্রাইস। এই যে আমরা সূত্র আকারে দেখাই হচ্ছে কোয়ান্টিটি অফ হচ্ছে যোগানের পরিবর্তন ডিভাইডেড বাই হচ্ছে দামের পরিবর্তন ইন্টু প্রাথমিক দাম ইন্টু ডিভাইডেড বাই কি প্রাথমিক যোগানের পরিমাণ। এটা হচ্ছে যোগানের স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি অফ সাপ্লাইয়ের সূত্র। আচ্ছা, যোগানের স্থিতিস্থাপকতা যে প্রকারভেদ সেটা মূলত হচ্ছে 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার। আচ্ছা, তার মধ্যে একটা হচ্ছে পরিপূর্ণ স্থিতিস্থাপকতা বা পারফেক্টলি ইলাস্টিক সাপ্লাই। পরিপূর্ণ স্থিতিস্থাপকতার মানে হচ্ছে যেটার মান হচ্ছে অসীম। এর মানে হলো কোনো মূল্যে যে কোনো মূল্যে সরবরাহের পরিমাণ কি অসীম হতে পারে। এরকম দ্রব্যের ক্ষেত্রে যে কোনো মূল্যে এর যে যোগান সেটা কি একদম স্কাই রকেট বা অসীম হবে। আচ্ছা, অপরিপূর্ণ স্থিতিস্থাপক এবং এটার মান হচ্ছে 0। এর মানে হলো যে দাম পরিবর্তন করলেও কি সরবরাহের পরিমাণ একেবারে কি অপরিবর্তিত থাকে। বোঝা গেল যে আমি এখানে দাম যতই পরিবর্তন করে না কেন সেখানে যোগানের পরিমাণ কি একই থাকবে, কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, তারপরে তৃতীয় হচ্ছে স্থিতিস্থাপক যোগান বা ইলাস্টিক সাপ্লাই এবং এটার মান হচ্ছে গ্রেটার দেন 1। এর মানে হলো দাম পরিবর্তনের তুলনায় সরবরাহের পরিমাণ কি বেশি পরিমাণে পরিবর্তন হয়। ধরলেন আপনি দাম পরিবর্তন করছেন 10%, আর আপনার যে যোগানের পরিবর্তন সেটা হয়ে গেছে 25%। কত হয়েছে? 25%। এটাকে আমরা বলতেছি স্থিতিস্থাপক যোগান বা ইলাস্টিক সাপ্লাই এবং এটার মান কি গ্রেটার দেন 1। আচ্ছা, অস্থিতিস্থাপক যোগান। অস্থিতিস্থাপক যোগান মানে হচ্ছে ধরলেন এবং এটার মান কত? লেস দেন 1। এর মানে হলো কি দাম পরিবর্তন করলেও সরবরাহের পরিমাণ কম পরিমাণে পরিবর্তন। ধরলেন আপনি দাম পরিবর্তন করছেন 10%, কিন্তু আপনার যে যোগানের সরবরাহের পরিমাণ সেটা হয়ে গেছে পরিবর্তন হয়েছে মাত্র 5%। তাহলে এটাকে আমরা বলতেছি অস্থিতিস্থাপক যোগান। আচ্ছা, সর্বশেষ যেটা হচ্ছে একক স্থিতিস্থাপক বা যেটার মান আমরা 1 বলতেছি। এর মানে হলো দাম যতটুকু বাড়াবেন সরবরাহের পরিমাণ ততটুকুই সেই পরিমাণই বাড়বে। তাহলে আপনি 10% দাম বাড়াইছেন এবং সেটার যে যোগান সেটাও কি এরকমভাবে 10% বাড়বে। এটাকে আমরা বলতেছি একক স্থিতিস্থাপক রয়েছে চাহিদা যোগান। আচ্ছা আচ্ছা এখন যদি আপনাদের এই যে আমরা যা টপিকগুলো পড়ালাম আমাদের যে টপিকগুলো ছিল, টপিকগুলো কী ছিল? আমাদের টপিক ছিল স্থিতিস্থাপকতা, চাহিদা স্থিতিস্থাপকতা, চাহিদা স্থিতিস্থাপকতা প্রকারভেদ, স্থিতিস্থাপকতা অস্থিতিস্থাপকের মধ্যে পার্থক্য, যোগান স্থিতিস্থাপকতা এবং যোগান যে স্থিতিস্থাপকতার প্রকারভেদ। এই সম্পর্কিত যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তো কোয়েশ্চেন কি আপনি নিজেদের মধ্যে না রেখে এই কোয়েশ্চেন আমাদেরকে করতে পারেন, আমরা সেই কোয়েশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করব। এবং আপনার একটা বলা হয়েছে একটা হ্যাপি ফেস, মানে আপনি যাতে খুশি থাকেন, প্রশ্নগুলো নিয়ে আপনি দুঃখিত না হন, সেই ব্যবস্থা আমরা করব। সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়
ভোক্তা উৎপাদকের আচরণ এর পার্ট 5 পড়ব। আচ্ছা, আমি হচ্ছি ইজাজ আহমেদ, অর্থনীতি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। আজকে আমরা যে টপিকগুলো পড়ব সেগুলো হচ্ছে ভারসাম্য, ভারসাম্য দাম, ভারসাম্য পরিমাণ, বাজার ভারসাম্যের শর্ত, সূচির সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়, রেখাচিত্রের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়, ভারসাম্য দামের উপর চাহিদা ও যোগানের পরিবর্তনের প্রভাব। আচ্ছা, আমরা যদি একটা গল্প দিয়ে শুরু করি। গল্পটা হচ্ছে এরকম, ধরলেন আমরা ছোটোবেলা তো সবাই মায়ের সাথে বসে ঈদের যে জামা কাপড় সেগুলো কিনতে গেছি। বসে তখন এরকম হয়েছে কিনা যে বসে আপনি একটা পাঞ্জাবি কিনতে গেছেন, তো দোকানদার সেই পাঞ্জাবির দাম বলছে 1000 টাকা। কত বলছে? যে এই পাঞ্জাবির দাম 1000 টাকা। কিন্তু আপনার মা বলছে যে ভাই এই পাঞ্জাবির দাম আমি কি 200 টাকা দেবো। কত টাকা? 200 টাকা। এরকম হয়েছে কিনা? তারপর আপনি সাথে থেকে কি অনেক সময় কি লজ্জাবোধ করছেন যে এত কম দাম বললো। তো দোকানদার বললো না না, এত কম দামে তো পারা যাবে না, তো আমি আপনাকে 900 টাকা দিয়ে দিতে পারবো। তো আপনার মা বা আমাদের যে মা জননী আছে তারা চিন্তা করলো না, তাহলে ভাই আপনাকে আমি 250 টাকা দেবো। তারপর ওই দেখা গেল কি আলটিমেটলি আপনার যে বলছে পাঞ্জাবি যে বা যেটাই কিনছেন না কেন সেটার দাম হয়তো বা কি 250 টাকায় আপনি কি ওই পাঞ্জাবি কিনতে পারছেন। এই যে বিক্রেতা এবং এই হচ্ছে ক্রেতার মধ্যে যে এই দরাদরি দাম কষাকষির পরবর্তীতে যেটা দাম নির্ধারিত হয়েছে এবং পরিমাণ নিতে হয়েছে, পরিমাণটা কত? যে একটা পাঞ্জাবি আর এটার দামটা কত নিয়েছে? 250। এই যে চাহিদা বলছে কোনো কিছুর একটা পরিমাণ নির্ধারিত হওয়া এবং সেটার দামটাও নির্ধারিত হওয়া, তার ফলে কী ক্রয় বিক্রয় হইতেছে, এটা কি মূলত বলা হয় ভারসাম্য। তোমরা নেক্সটে আরও ভালোভাবে জানবো, তো আমি গল্পটাতে আসলে শুরু করলাম। আচ্ছা, ভারসাম্য যেটা ইংরেজি মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম, এটা আসলে দুইটা ল্যাটিন শব্দ থেকে আসছে। দুইটা ল্যাটিন শব্দ, একটা হচ্ছে অ্যাকুয়াস আর একটা হচ্ছে লিব্রা। অ্যাকুয়াস মানে হচ্ছে ইকুয়াল বা সমান, আর লিব্রা মানে হচ্ছে ব্যালেন্স বা অনর অবস্থা। আচ্ছা, আমরা যদি ভারসাম্যকে বুঝতে চাই তো আমরা বলতে পারি ভারসাম্য হলো বাজারের সেই অবস্থা যেখানে চাহিদা ও সরবরাহ সমান হয়ে যায়। কী বলা হয়েছে? যেখানে ধরলাম যে এই বাচ্চাটা হচ্ছে, আমরা সবাই ছোটোবেলায় এরকম খেলছি কিনা, লেবারে বসে থেকে দুই দিকে দুজন বের এরকম ঠেলা দিচ্ছে না, এরকম করছি কিনা। তো আমরা ধরতে পারি যে এই বাচ্চাটা হচ্ছে চাহিদা আর এই বাচ্চাটা হচ্ছে কি হচ্ছে পরিমাণ বা সরবরাহের যে পরিমাণ সেটা। এখন দুইজন যখন সমান সমান হবে তখন যে অবস্থাটা সৃষ্টি হবে, ধরেন এই যে সমান সমান যে অবস্থাটা হবে সেটাকে বলতেছে আমরা ভারসাম্য। তাইলে যেই বাজার অবস্থা বলছে চাহিদা এবং যোগান সমান হয়ে যায় সেটাকে আমরা ভারসাম্য অবস্থা বলি। অর্থাৎ ক্রেতা যে দামে যতটুকু কিনতে চান এবং বিক্রেতাও ততটুকু বিক্রি করতে চান, উভয় এক বিন্দুতে মিলিত হয়। উভয় কি একটা বিন্দুতে মিলিত হয়, এতে বাজারের স্থিতিশীলতা বজায় থাকে। এটাই মূলত ভারসাম্যের ব্যাপার। আচ্ছা, ভারসাম্য দাম কি? তো ভারসাম্য দাম হচ্ছে যে দামে বাজারে কোনো দ্রব্যের চাহিদা ও যোগান পরস্পর সমান হয় তাকে কি ভারসাম্য দাম বলে। কী বলেছে? এখানে বলছে যে চাহিদাটা থাকবে যেই দামের কারণে এবং যোগান যেটা থাকবে সেটা কি দুটো পরস্পর সমান হবে। চাহিদা এবং কি যোগান পরস্পর সমান হবে যে অবস্থায় যেই দামের কারণে, সেটাকে আমরা বলতেছি ভারসাম্য দাম। ধরলেন হইতে পারে যে আপনি কি 10 টাকা হয়েছে, ধরেন চিপসের ভারসাম্য দাম কি 10 টাকাতে আপনি চিপস কিনা রাজি এবং যে বিক্রেতা সে কি ওই বিক্রি করতে রাজি। আচ্ছা, এটাকে আমরা পি ভার বা পি ক্যাপ অথবা পি হ্যাট এটা দিয়ে প্রকাশ করতে পারি, অথবা কি পি নট বা পি জিরো দিয়ে কি প্রকাশ করা হয়। এটা হচ্ছে ভারসাম্য দাম বা ইকুইলিব্রিয়াম প্রাইস অথবা প্রাইস অফ ইকুইলিব্রিয়াম। আর এটা হচ্ছে ভারসাম্য পরিমাণ। আচ্ছা, ভারসাম্য পরিমাণটা আসলে আমরা কীভাবে নির্ধারিত করি? বলেছে যে পরিমাণে কোনো দ্রব্যের বাজার চাহিদা ও বাজার যোগানের সমতা অর্জিত হয় তাকে ভারসাম্য পরিমাণ বলা হয়। আচ্ছা, এটা বলা হয়েছে যে কি, ধরলেন আমার কাছে 100টা চিপস আছে, তো 100টা চিপসের আমার কি চাহিদা আছে এবং 100টা চিপের কি যোগান আছে। তো এই যে 100 বলছে 100টি পরিমাণ যে জিনিসের বলছে কারণে যে চাহিদা এবং যোগান সমান হয়েছে বা বাজারের চাহিদা এবং বাজারের যে যোগান সমান হয়েছে, এই জন্য এটাকে বলতেছি আমরা ভারসাম্য পরিমাণ। আচ্ছা,
বাজারের ভারসাম্যের যে শর্ত সেগুলো হচ্ছে একটা, চাহিদা ও সরবরাহ কি সমান হতে হবে। আমরা একটু আগে বললাম যে চাহিদা এবং সরবরাহ বা যোগান যদি সমান হয় তাহলে কি সেখানে বাজারের ভারসাম্য রক্ষা হবে। দ্বিতীয় হচ্ছে ক্রেতা ও বিক্রেতার মধ্যে কি একমত হয়। অবশ্যই এখানে ভারসাম্য হইলে হবে না। এখন যদি আপনার দোকানদারের ভালো না লাগে, দোকানদারের আচার ব্যবহার ভালো লাগতেছে না, অনেক সময় কি সেক্ষেত্রেও কি আপনার একমত না হইলে বা তার সাথে আপনার যদি মতের না মিল মিলে তাহলে কি আপনি কি ওখান থেকে চলে আসবেন। তাহলে ভারসাম্য হইতে হলে কি ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কি একমত হওয়া লাগবে, এবং কোনো অতিরিক্ত পণ্য বা ঘাটতি থাকবে না, এবং কি কোনো বসে কোনো অতিরিক্ত হবে না জিনিসপত্র, আবার কি কোনো কিছুর ঘাটতিও থাকবে না। তারপরে যেটা হচ্ছে সে হচ্ছে সূচির সাহায্যে ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ। এখান থেকে আমি আশা করব একদম টোটাল 100% ক্লিয়ার হবে না আসলে ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণটা কি। আচ্ছা দেখেন, যখন একটা দ্রব্যের দাম 1 টাকা তখন সেটার চাহিদার পরিমাণ 12 একক এবং সেটা যোগানের পরিমাণ হচ্ছে 3 একক। তারপর দেখেন 1 টাকা যখন দাম তখন চাহিদার পরিমাণ 12 আর যোগানের পরিমাণ 3 একক। তাহলে এখানে যোগান বেশি, যোগানটা কি যে ডিমান্ড মানে বেশি আর এস মানে সাপ্লাই, সাপ্লাই কম। তাহলে ডিমান্ড হচ্ছে গ্রেটার দেন সাপ্লাই, মানে ডিমান্ডটা বড় আর সাপ্লাইটা ছোট। দেখেন আপনার বাজারে যদি ডিমান্ড বা চাহিদা বেশি থাকে কিন্তু পণ্য কম থাকে তাহলে কী অবস্থার সৃষ্টি হয়, ঘাটতি অবস্থার সৃষ্টি হয় না। তাহলে আপনার বলছে বাজারে চাহিদা আছে 100 কেজি চালের, কিন্তু আপনার কাছে আছে বাজারে হয়তো বা 50 কেজি চাল, তাহলে এই অবস্থায় কী হবে, বাজারে ঘাটতি দেখা দেবে এবং বাজারে ঘাটতি দেখার কারণে কি দাম বেড়ে যাবে, কী হবে, দাম বেড়ে যাবে। দ্বিতীয় দেখেন, যখন আমার দ্রব্যের দাম 1 টাকা থেকে ভেঙে 2 টাকা হয়েছে তখন বলেছে চাহিদার পরিমাণ কি কমে গেছে। দেখেন তো যখন দ্রব্যের দাম বাড়ে তখন কি চাহিদা কমে গেল। আবার দেখেন যোগানের পরিমাণ তখন কি 9 হয়ে গেছে, যোগানের পরিমাণ তখন কি বেড়ে গেছে, এবং যার কারণে চাহিদা পরিমাণও নয় এবং যোগানের পরিমাণও নয়। এই কারণে কি যোগান এবং চাহিদা পরস্পর কি সমান, ডিমান্ড এবং সাপ্লাই সমান। এই কারণে এখানে কি ভারসাম্য হবে এবং ভারসাম্যের দাম ও পরিমাণ এখানে আসলে নির্ধারিত হবে। তাহলে ভারসাম্যের দাম এখানে বলতে পারি, ভারসাম্যের দাম হচ্ছে কত 2 টাকা এবং ভারসাম্যের পরিমাণ কত 9 একক। আচ্ছা, তার পরবর্তীতে যখন এটার দাম আরও বেড়ে 3 টাকা হয়ে যায় তো তখন সেটার বলছে চাহিদার পরিমাণ কি কমে গিয়া আরও কি 6 টাকা হয়ে যায় এবং যোগানের পরিমাণ বেড়ে যায় কত হয়ে যায় 15 হয়ে যায়। এই ক্ষেত্রে দেখেন এখানে বলছে চাহিদা কম কিন্তু কি যোগান বেশি, তাহলে ডিমান্ড ইজ লেস দেন সাপ্লাই। তাহলে এই ক্ষেত্রে কী হবে দেখেন বাড়তি হবে। যেটা বলছে বাজারে আমার 100 কেজি চাল আছে কিন্তু আমার চালের প্রয়োজন হচ্ছে বলা হয়েছে মাত্র 20 কেজি, তাহলে কি বাজারে বাড়তি হয়েছে না, বাজারে কি বাড়তি হবে, এর কারণে কি বলছে পণ্যের দাম এই জন্য কমে যাবে। তাহলে আমরা আশা করি যে এই জায়গা থেকে আপনারা সবাই বুঝতে পারছেন আসলে কীভাবে এই যে বাজার ব্যবস্থার মধ্যে ভারসাম্যটা অর্জিত হয়। দেখেন এই জায়গায় কি বাজার ক্ষেত্রে ভারসাম্য অর্জিত হয়েছে। আচ্ছা, এখন আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে রেখাচিত্রের সাহায্যে ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ। আচ্ছা দেখেন, এদিকে আমরা গ্রাফ পেপারের লম্ব অক্ষ বরাবর দাম ধরছি আর বলা হয়েছে ভূমি অক্ষ বরাবর চাহিদা এবং যোগানের পরিমাণ দিছি। এটা হচ্ছে চাহিদা রেখা, এটা হচ্ছে যোগান রেখা, এটা হচ্ছে চাহিদা রেখা, ডি মানে কি ডিমান্ড মানে চাহিদা রেখা, আর এটা সাপ্লাই মানে হচ্ছে যোগান রেখা। দেখেন বলা হচ্ছে যখন এই যে দেখেন 4 টাকা যখন দাম কোনো একটা দ্রব্যের তখন সেটার যোগানও বলছে 10 টাকা এবং সেটার চাহিদাও কি 10 টাকা। এই যে এই জায়গায় বলা হচ্ছে চাহিদা এবং যোগানের পরিমাণ, এখানে যোগানও 10 টাকা এবং কি এখানে চাহিদাও কি 10 টাকা। এই যে চাহিদা এবং যোগান 10 টাকা, এই জায়গাতে দামটা কত, দামটা হচ্ছে 4 টাকা। তাহলে দেখেন আমরা এখান থেকে বলতে পারি যে আমরা কি যেখানে বলছে চাহিদার বা আমরা বলতে পারি কি ভারসাম্যের দাম কত, ভারসাম্যের দাম হচ্ছে কত 4 টাকা, ভারসাম্যের দাম হচ্ছে 4 টাকা। আর যদি বলি ভারসাম্যের পরিমাণ কত, ভারসাম্যের পরিমাণ কত 10 একক, ভারসাম্যের পরিমাণ 10 একক। আমরা এখান থেকে বুঝতে পারছি যে আসলে গ্রাফ পেপার থেকে বা রেখাচিত্রের সাহায্যে আমরা আসলে ভারসাম্য দাম বা পরিমাণ কীভাবে নিতে হবে। এখন যদি পরীক্ষায় আমাদের প্রশ্ন আসে যে এরকমভাবে একটা চিত্র দিল তারপর বললো যে এখানে ভারসাম্যের দাম এবং ভারসাম্যের পরিমাণ কত, তাহলে আশা করি আপনারা বের করতে পারবেন। আচ্ছা, সর্বশেষ যে টপিক সেটা হচ্ছে ভারসাম্য দামের উপর চাহিদা ও যোগানের পরিবর্তনের প্রভাব। আচ্ছা, ভারসাম্য দামের উপর আসলে চাহিদা এবং যোগানের পরিবর্তনটার প্রভাবটা কীভাবে করে দেখেন, যদি দামটা ভারসাম্য থাকে কিন্তু চাহিদা যদি বেড়ে যায় তাহলে ভারসাম্য দাম ও পরিমাণ কি উভয় বৃদ্ধি পাবে। কী হয়, যদি ভারসাম্য দাম থাকার পরেও চাহিদা বেড়ে যায় তখন কী হবে, ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ উভয় কি বৃদ্ধি পাবে।
আবার যখন চাহিদা কমে যাবে তখন কি ভারসাম্য দামও কমে যাবে এবং ভারসাম্যের যে পরিমাণ সেটাও কি কমে যাবে। দেখেন, যখন আপনার বলছে কোনো কিছুর একটা চাহিদা বাড়বে, বলছে চাহিদা যদি বাড়ে, ধরো আগে চাহিদা ছিল 10 একক, কিন্তু চাহিদা বেড়ে গিয়ে এখন হয়ে গেছে 20 একক, তাহলে এখন ধ্যান চাহিদা যদি বাড়ে, আমরা জানি চাহিদা বাড়লে কি বলছে দ্রব্যের দাম কী হয়, বেড়ে যায়। যদি চাহিদা বাড়ে তাহলে কি আপনারা যদি বলতেছে একটা মার্কেটের জিনিসের চাহিদা বেড়ে গেছে, এটা কি সেখানে ভ্যালু বেড়ে গেছে, সেটার কি সেক্ষেত্রে মানুষ কি চিন্তা, দোকানদার কী চিন্তা করবে, দ্রব্যের কি আমি দাম বাড়াই দেবো, এটা দ্রব্যের দাম বেড়ে যাবে। এবং সেখানে যেহেতু দাম বেড়ে গেছে, দেখেন জিনিসগুলো একটু সিকোয়েন্সলি খেয়াল করবেন। যেহেতু দ্রব্যের চাহিদা বাড়ছে, চাহিদা বাড়ার কারণে দাম বেড়ে গেছে, যেহেতু দাম বাড়ছে সেই জন্য কি বলছে আমার যে ভারসাম্যের পরিমাণ বা আমার যে দ্রব্যের যোগানের পরিমাণ সেটাও কি বৃদ্ধি পাবে। আমরা জানি যে দাম বাড়লে বলছে যোগানের পরিমাণ বৃদ্ধি পায়, এই জন্য এটা হবে। আবার দেখেন চাহিদা কমে গেলে বলছে ভারসাম্য দামও কমে যাবে এবং ভারসাম্যের পরিমাণও কমে যাবে। আচ্ছা, তারপর দেখেন আমার যদি সরবরাহ বা যোগান যদি বাড়ে তাহলে ভারসাম্য দাম কমে যাবে। দেখেন যদি সরবরাহ বাড়ে, বলছে দাম ঠিক আছে কিন্তু আমার সরবরাহ বাড়তেছে, তাহলে কি দাম কমে যাবে, কারণ কি বেশি যদি প্রোডাক্ট আমার এখানে থাকে সেক্ষেত্রে কি দাম কমে যাবে। কিন্তু দেখেন কিন্তু পরিমাণ কী হবে, বেড়ে যাবে। বলছে দাম যদি কমে যায়, ভারসাম্য দাম যদি কমে যায়, তবে কি আবার পরিমাণ কি বেড়ে যাবে, ভারসাম্যের যে পরিমাণটা সেটা কি আবার বেড়ে যাবে। অন্যদিকে দেখেন যখন ভারসাম্য কমে যায় তখন ভারসাম্য দাম বাড়ে, ভারসাম্য যখন সরবরাহ কমে যায় তখন কি দাম কমে যায়, কিন্তু ভারসাম্য দামও কি এবার এদিকে পাশাপাশি কমে যায়। কেন কমে? দেখেন আপনি যদি বাজারে যান, বাজারে যাওয়ার বলছে বাজারে যদি কোনো কিছুর বলছে ভারসাম্য দামে আছে কিন্তু সেটার সরবরাহ বলছে কমে গেছে, বলছে আপনার দরকার ছিল আগে 10টা আপেল কিন্তু সেখানে এখন আপনি পাইতেছেন 5টা আপেল, সরবরাহ কমে গেছে। তো সরবরাহ কমে গিয়ে কী হলো, আমরা জানি যে কোনো কিছু সরবরাহ কমে গেলে সেটার দাম বাড়বে, দাম কী হয়ে যাবে, দাম বেড়ে যাবে। দাম বেড়ে গেলে বলছে দাম যদি বেড়ে যায় তাহলে দাম বেড়ে গেলেও কি বলছে আমার যে যোগানের যে পরিমাণ সেটা কি আমি বাড়াইতে পারবো না, এই জন্য আবার কি বলছে সেটার যোগানের যে পরিমাণ সেটা কি কমে যায়। আচ্ছা, তো এই ছিল আজকের মোটামুটি ক্লাস। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই ছেলের মতো তাহলে প্রশ্ন আমাদের করতে পারেন। আপনার এরকম স্যাডনেস আমরা দূর করে আশা করি ইনশাল্লাহ হ্যাপিনেস বা একটা হ্যাপি ফেস দিতে পারবো। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।